গরমের ছুটিতে কোথায় যাব ভেবে ভেবে স্থির করলাম পুরী ঘুরে আসা যাক। এর আগেও পুরী এসেছি বহুবার, কিন্তু বাঙালি মন মনে ক্লান্ত হয় না পুরী যেতে। বারবার যেতে ইচ্ছে করে এই তীর্থস্থানে। জগন্নাথ দেবের দর্শন, সমুদ্রের হাতছানি, যেগুলো খুব সহজেই আমাদের মনকে প্রভাবিত করে। যাই হোক, এটি আমার ফার্স্ট ব্লগ, তাই ভুল ত্রুটি মার্জনা করবেন। পুরী যাওয়ার প্ল্যান যেহেতু আমরা দেরি করে করেছিলাম, তাই কোনো ট্রেনের টিকিট আমরা শিয়ালদা বা হাওড়া থেকে পাইনি। আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি স্টেশন থেকে রাত 8:35 পুরী স্পেশাল এক্সপ্রেস। সাঁতরাগাছি স্টেশনটি বড় হলেও শিয়ালদা বা হাওড়া স্টেশনের মতো অত ডিসপ্লে বোর্ড নেই, এমনকি ট্রেনের কোন কোচ কোথায় এসে দাঁড়াবে তারও কোনো ডিসপ্লে বোর্ড নেই। ট্রেন সাঁতরাগাছি স্টেশনে 9:05 প্রবেশ করে এবং পরের দিন ভোর 4:30 পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেটি 7টায় পৌঁছায়। এরপর আমাদের নেক্সট গন্তব্য ছিল হচ্ছে হোটেল। পুরী স্টেশন থেকে অটো ভাড়া করে প্রায় 200 টাকা মতন আমরা সকাল 7:45 মধ্যে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের নাম সিতারা। পুরী এই সিতারা হোটেলটি পুরী হোটেলের ঠিক পাশের রাস্তা গোপাল বল্লভপুর রোডে অবস্থিত। সি বিচের দিক থেকে বাঁ হাতে 8-9টা বাড়ির পর। এই হোটেলটি আপনি বাগবাজার সার্বজনীনের থ্রু দিয়ে বুক করতে পারেন। এই হোটেলের এসি রুমের জন্য পড়বে 1200 টাকা করে। এর নিচেই একটি অটো স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে মন্দির বা স্টেশন যাওয়ার জন্য আপনি অটো করতে পারেন। অটো ভাড়া পড়বে মন্দির যাওয়ার জন্য 120 টাকা, আর স্টেশন যাওয়ার জন্য হচ্ছে 150 টাকা। তাছাড়া এই গলিতেই আপনি অনেক খাবারের দোকানও পেয়ে যাবেন। ভালো ভালো খাবারের দোকান রয়েছে, ভজহরি, মান্না, সপ্তপদী, পারিজাত, এগুলো সব ভালো ভালোই খাবারের দোকান। এখান থেকে আপনি সহজেই আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারেন। পুরীতে দর্শনীয় স্থান আছে অনেকগুলি, তবে এবারকার ট্যুরে আমরা যেগুলি কভার করেছি সেগুলি হলো জগন্নাথ দেবের মন্দির, রঘুরাজপুর এবং নন্দনকানন। পুরীতে সমুদ্র ছাড়াও আরেক প্রধান আকর্ষণ হলো জগন্নাথ দেবের মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় করেন এই মন্দিরে জগন্নাথ দেবের দর্শনের জন্য। সকাল 9টা অবধি দর্শনার্থীদের মন্দিরের অনেকটা ভেতর অবধি প্রবেশ করতে দেওয়া হয়, প্রধান গর্ভগৃহের কিছুটা আগে অবধি, এবং আপনি অনেকটা সামনে থেকে জগন্নাথ দেবের দর্শন করতে পারেন। তারপর অবশ্য মন্দির রাত্রি 9টা, 9:30 অবধি খোলা থাকলেও আপনাকে বেশ কিছুটা দূর থেকেই দর্শন করতে হবে। দেখতে পাই জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাতির মূর্তি। এই হাতির মূর্তির পেছনে একটি গল্প রয়েছে, যেটি হয়তো অনেকের কাছে জানা, আবার অনেকের কাছেই অজানা। চলুন শুনে নেওয়া যাক সেই কাহিনীটি। মন্দিরের নথি অনুসারে অবন্তীর সোমবংশের রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে জগন্নাথের প্রধান মন্দির তৈরি করেছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু বিগ্রহের রূপ কেমন হবে তা তিনি ঠিক করতে পারছিলেন না। তখন তিনি ভগবান ব্রহ্মার কাছে যান এবং সমস্যার কথা বললে ব্রহ্মা স্বয়ং বিষ্ণুর কাছে যেতে বলেন এবং তার কাছ থেকে জেনে নিতে বলেন বিগ্রহের আকৃতি কেমন হবে। কথা মতো ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর ধ্যান শুরু করেন। গভীর ধ্যান করার পর ভগবান বিষ্ণু তাকে বলেন যে পুরীর কাছে একটি নদীতে কাঠের টুকরো ভেসে যাচ্ছে, সেই কাঠের টুকরো দিয়ে তার বিগ্রহ তৈরি করতে হবে। রাজা সঙ্গে সঙ্গে ছুটে যান নদীতে এবং দেখতে পান সত্যি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। কাঠের টুকরোটি তুলে নিয়ে এসে তিনি শিল্পীকে দিয়ে বিগ্রহ তৈরি করতে বললে শিল্পী প্রথমে কিছুতেই বিগ্রহ তৈরি করতে পারছিলেন না।
তখন স্বয়ং বিশ্বকর্মা সাহায্যের হাত বাড়িয়ে দেন, কিন্তু রাজাকে শর্ত দেন তিনি যতদিন মূর্তি তৈরি করবেন ততদিন তাকে কোনো রকম বিরক্ত করা চলবে না। রাজা তার এই শর্তে রাজি হন। একটি বন্ধ ঘরে সেই মতো কাজ শুরু করেন বিশ্বকর্মা। 2 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরে হঠাৎ একদিন সেই বন্ধ ঘর থেকে কোনো রকম আওয়াজ না আসলে রাজার স্ত্রী ভীষণ উদ্বিগ্ন হন এবং রাজাকে বলেন এখনই ঘরের ভেতরে গিয়ে দেখা উচিত যে সব ঠিকঠাক আছে কিনা। রাজা সেই কথা মতো বন্ধ ঘরে দরজা খুলে প্রবেশ করে গিয়ে দেখেন সেখানে কোনো কারিগর নেই, পড়ে আছে অসম্পূর্ণ বিগ্রহ। তিনি ভীষণ অনুতাপ করেন। তখনই দৈববাণী হয়, ভগবান বিষ্ণু বলেন যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহ যেন প্রতিষ্ঠা করেন রাজা। তখন থেকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাতহীন অসম্পূর্ণ বিগ্রহের মাহাত্ম্য দেশ জুড়ে ছেয়ে যায়। সর্বশেষে বলবো, এই মন্দিরে অনেকগুলি বিশেষত্বের মধ্যে একটি হলো প্রত্যেক দিনই এই মন্দিরে ধ্বজা পরিবর্তন করা হয় এবং সেটি বিকেল 3টের দিকে করা হয়। এটি দেখার মতো। 2জন লোক এই মন্দিরে গা বেয়ে উঠে ধ্বজা পরিবর্তন করেন, যা দেখতে প্রচুর ভক্তের আগমন হয়। এই ধ্বজাগুলি বিক্রিও হয়। জগন্নাথ দেব দর্শনের পর আপনি মন্দির চত্বরে অবস্থিত জগন্নাথ দেবের রান্নাঘর, ভোগ মার্কেট ও সমাধিস্থল দর্শন করতে পারেন। প্রতি 12 বছর অন্তর জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন এনাদের কাঠের বিগ্রহ বিভিন্ন রীতিনীতি মেনে সমাধি দেওয়া হয় এবং নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় মন্দিরে। এবার চলুন সমুদ্র দর্শনে যাওয়া যাক। সমুদ্র সৈকতে এসে এখানে সকালে ঘন্টা প্রতি 50 টাকা করে এবং সন্ধ্যেতে ঘন্টা প্রতি 30 টাকা করে আপনি চেয়ার ভাড়া করে বসতে পারেন আর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। তাছাড়া স্নানের জন্য আপনি টিউব ভাড়াও করতে পারবেন 100 টাকা করে। এছাড়া উটে বা ঘোড়াতে চড়তে পারেন, তবে কিনা একটু দরদাম করে ওঠাই ভালো। এবার আসি কোথায় খাবেন সেই প্রসঙ্গে। আমরা যেখানে খেয়েছিলাম সেটা হচ্ছে পারিজাত রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি বেশ ভালো ছিল। এখানে খাবার দাবারও ভীষণ ভালো ছিল আর যে পরিবেশন করা হয়েছিল বেশ আধুনিক অন্যরকমভাবে কাঁসার থালাতে। এখানে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করতে পারবেন। এরপরে আমাদের গন্তব্য ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেটি এখন বর্তমানে বন্ধ রয়েছে। মন্দির রিপেয়ারিংয়ের কাজ চলছে। 7ই জুলাইয়ের পর থেকে এটি খোলা হবে। জগন্নাথ দেবের মাসির বাড়ির পাশেই রয়েছে তার পিসির বাড়ি। সেখানে আপনি মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন দেখতে পারবেন। এটি সন্ধেবেলায় হয় এবং নির্দিষ্ট সময় অন্তর এই মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেনটি হয়ে থাকে। এরপরে আমরা ঘুরতে গিয়েছিলাম পুরী থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত পট্টচিত্র শিল্পের জন্য প্রসিদ্ধ গ্রাম রঘুরাজপুরে। এই গ্রাম সম্পর্কে আমি আরও ডিটেলসে আমার পরের ব্লগে বলবো। নেক্সট আমরা গিয়েছিলাম নন্দনকাননে। এই নন্দনকাননে আপনি কিভাবে যাবেন এবং এখানে কিভাবে সাফারি করবেন সেই সম্পর্কেও আমি ডিটেলসে আমার পরের ব্লগগুলিতে বলবো। এবার পালা ফেরার। আমরা ফিরেছিলাম বন্দে ভারত ট্রেনে করে। পুরী থেকে দুপুর 1:50 ছেড়েছিল।
বন্দে ভারত ট্রেনটি ছিল ভীষণ সুন্দর। এই ট্রেনে কামরা থেকে শুরু করে বাথরুম সব ছিল এক কথায় ভীষণ ভীষণ সুন্দর। আমরা যখন টিকিট বুক করেছিলাম তখন মিল অপশানটি চুজ করেছিলাম। লাঞ্চে আমরা ভেজ ননভেজ দুরকমই নিয়েছিলাম। ভেজ থালিতে ছিল রাইস, ডাল, পনির, আলু ভাজা, পরোটা, দই, চাটনি। আর ননভেজে শুধু পনিরের জায়গায় চিকেন কারি ছিল। এর কিছুক্ষণ পর আমাদেরকে আইসক্রিম দিয়েছিল। বিকেলে টিফিনে টি বা কফি, তার সাথে বিভিন্ন ধরনের স্ন্যাক্স ছিল।